শুভ সকাল প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠান আজকের পর্ব। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন যে ভেক্টর বর্ন অর্থাৎ মশা দিয়ে যে রোগগুলো ছড়ায় এর মধ্যে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ভাইরাল রোগ, এই রোগগুলো বিশেষভাবে লক্ষণীয় এবং বাংলাদেশে কিন্তু গত কয়েক বছরের ট্রেন্ড যদি আপনারা লক্ষ্য করে থাকেন সেক্ষেত্রে দেখবেন যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা খুব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। আমরা বছরের একটা নির্দিষ্ট সময়, বিশেষ করে বর্ষার ঠিক আগমনের আগে এবং পরে এই সময়টাতে দেখি প্রতি বছরই হাসপাতালে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার রোগী অনেক বেশি পরিমাণে ভর্তি হচ্ছে। এবং শুধুমাত্র তাই নয়, বলতে গেলে সারা বছর ধরেই এখন আমরা এই দুটো রোগের ট্রেন্ড অনেক ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি। চিকুনগুনিয়া রোগের ক্ষেত্রে যেটা স্পেশালি দেখা যায় যে আর্থ্রাইটিস অর্থাৎ চিকুনগুনিয়া সেরে যাওয়ার পরেও রোগী কিন্তু ব্যথার কমপ্লেইন নিয়ে আসছেন, জয়েন্টে ব্যথা এবং তীব্র একটা ব্যথার অনুভূতি কিন্তু রোগীর যে কোয়ালিটি অফ লাইফ সেটাকে অনেক বেশি হ্যাম্পার করে। মূলত এটি নিয়েই রোগীরা সাফার করেন। আজকের পর্বে আমরা চেষ্টা করব চিকুনগুনিয়া জ্বর নিয়ে কথা বলার, পাশাপাশি ডেঙ্গু নিয়েও আলাপ হবে। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশে অত্যন্ত খ্যাতনামা একজন চিকিৎসক, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী, মেডিসিন, হৃদরোগ, বাতজ্বর ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা যদি ডেঙ্গু, চিকুনগুনিয়া নিয়ে কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন, যেই নাম্বারটিতে ডায়াল করতে হবে সেটি টিভি স্ক্রলে একটু পরপর দেখতে পাচ্ছেন। স্যার শুভ সকাল। আপনাকে জি স্যার, আমরা মূলত চিকুনগুনিয়া রোগটি নিয়েই আজকে কথা বলবো। চিকুনগুনিয়ার মোটামুটি আদ্যপান্তই আপনার কাছে আজকে আমরা জানবো। তো একটু শুরুতে জানতে চাচ্ছি যে বিগত বছরগুলোতে এবং এই বছর চলমান এই বছরে চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব আপনারা কেমন পাচ্ছেন? সত্যিকার অর্থে আমি তো দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করি, লাস্ট 20 ইয়ার্স। এবছরে চিকুনগুনিয়া অনেক বেশি এবং প্রতি বছর যেমন ডেঙ্গু অনেক বেশি থাকে, কিন্তু এবছর আমার কাছে মনে হচ্ছে আমার প্র্যাকটিস লাইফে ডেঙ্গুর চেয়েও চিকুনগুনিয়া বেশি ডমিনেট করেছে। অজস্র রোগী এবার কিন্তু চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছে। আচ্ছা, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া জ্বরের যেই প্রেজেন্টেশন অর্থাৎ ক্লিনিক্যাল যে প্রেজেন্টেশন যদি বলি সেক্ষেত্রে দেখা যায় যে কাছাকাছি ধরনের লক্ষণ নিয়েই আসলে রোগীরা আসে। খুব জ্বর থাকে, সাথে শরীরে প্রচণ্ড ব্যথা থাকে। মূলত ক্লাসিক্যাল কিছু ফিচারে আমরা মিল দেখতে পাই। তো আসলে দুটোর মধ্যে পার্থক্যটা কিভাবে বোঝা যাবে? খুবই চমৎকার একটা প্রশ্ন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়াকে আলাদা করে ফেলা, পার্টিকুলারলি ক্লিনিক্যালি এবং পরীক্ষার মাধ্যমে, কারণ এটার সাথে চিকিৎসা অনেক নির্ভর করে। সাধারণত দেখা যায় ডেঙ্গু বা চিকুনগুনিয়া এই দুটো জ্বরে কিন্তু প্রচণ্ড প্রথম দিন থেকে অনেক বেশি জ্বর নিয়ে প্রেজেন্ট করবে। সমস্ত শরীরে ব্যথা থাকবে, মাথায় ব্যথা থাকবে, চোখের পিছনের দিকে ব্যথা থাকবে এবং সমস্ত শরীরে ব্যথার পাশাপাশি চিকুনগুনিয়াতে যেটা আলাদাভাবে থাকে সেটা হচ্ছে জয়েন্ট পেন। এবং অধিকাংশ রোগীর দেখা যায় যে প্রচণ্ড রকমের গিরা ব্যথা হয় এবং গিরা ব্যথার সাথে কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় গিরাগুলো ফুলে যায় এবং এত ব্যথা হয় যে রোগী সোজাভাবে দাঁড়াতে পারে না। চিকুনগুনিয়া ভাষাটা এসছে কিন্তু এই ওয়ার্ডটা কিন্তু এসছে তানজানিয়ার ল্যাঙ্গুয়েজ থেকে, কিমাকুন্ডো ল্যাঙ্গুয়েজ, এবং এই ল্যাঙ্গুয়েজের অর্থটা হচ্ছে, এই ওয়ার্ডটার অর্থটা হচ্ছে কি যে আপনি সোজাভাবে দাঁড়াতে পারবেন না। আমি আমার রুগীদের অবস্থা দেখে অনেক সময় বলি কি যে আপনি ল্যাংড়া জ্বরে আক্রান্ত। রুগী আসলেই ল্যাংড়া হয়ে যায়, রুগী একদম দাঁড়াতে পারে না। আর এর সাথে এই জয়েন্ট পেনের পাশাপাশি জয়েন্ট ব্যথার সাথে সাথে কিছু রুগী অলমোস্ট 50% ক্ষেত্রে যাদের দেখা যায় যে র্যাশ থাকে। এবং ডেঙ্গুতে যেটা হয় কি যে দেখা যায় যে এই ব্যথাগুলো থাকে ঠিকই, কিন্তু জয়েন্ট পেন খুব কম থাকে, সমস্ত শরীরে ব্যথা হয়, গিরা ব্যথাটা তুলনামূলক কম থাকে ডেঙ্গুর ক্ষেত্রে। মূলত আমরা এইভাবেই ডেঙ্গু এবং চিকুনগুনিয়াকে ডিফারেন্সিয়েট করি। পাশাপাশি কি কোনো ইনভেস্টিগেশনের সাহায্য আপনারা নিয়ে থাকেন? হ্যাঁ, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া ডিফারেন্সিয়েট করার জন্য আসলে অনেক ধরনের পরীক্ষা আছে। সাধারণত যে টেস্টটা সব সময় করা হয় যে কোনো জ্বরের রোগীর ক্ষেত্রে সেটা হচ্ছে সিবিসিতে ডেঙ্গুটা খুব ভালোভাবে বোঝা যায়। আমরা দেখি কি যে সিবিসি করলে দেখা যায় যে ডাব্লিউবিসি কাউন্টটা কমে যাচ্ছে শুরুর দিকে এবং শেষের দিকে এসে
প্লাটলেট কাউন্ট কমে যায় এবং দেখা যায় ইএসআর কমে যায়, হিমোগ্লোবিন অনেক বেড়ে যায়। এটা সাধারণত ডেঙ্গুতে পাওয়া যায়, কিন্তু চিকুনগুনিয়ার ক্ষেত্রে কিন্তু সিবিসিতে অত বেশি স্পষ্ট পিকচার নাই। কাজে এই ধরনের যদি সিবিসি পিকচার থাকে তাহলে আমরা অনেকটা ভেবে নিতে পারি কি যে উনি সম্ভবত ডেঙ্গু জ্বরে আক্রান্ত। এবং চিকুনগুনিয়ার ক্ষেত্রে দেখা যায় যে সিবিসি অলমোস্ট নর্মাল থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে প্লাটলেট কাউন্টটা কিছুটা কমে, কিন্তু সেটা কমলেও খুব বেশি মাত্রায় কমে না, যেটা আমরা দেখা যায় ডেঙ্গু রোগীর ক্ষেত্রে। আর এবছরে যেটা খুবই ইম্পর্টেন্ট একটা টেস্ট, সেটা হচ্ছে আরটিপিসিআর। ডেঙ্গু, চিকুনগুনিয়া বা জিকা ভাইরাস, আমরা জানি যে এই তিনটা ভাইরাসই কিন্তু অ্যাডিস মশার মাধ্যমে ছড়ায়। অ্যাডিস অ্যাজেপ্টি এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যাডিস অ্যালবোপটিকাস, এই দুটো মশার মাধ্যমেই মূলত ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং জিকা ভাইরাসটা ছড়ায়। এবং এই তিনটা ভাইরাসকেই কিন্তু এখন খুব সুন্দরভাবে আইসোলেট করা যায়, সেটা হচ্ছে আরটিপিসিআর টেস্ট, যেটা একটা ধরনের জেনেটিক টেস্ট। যখন রোগীর প্রচণ্ড রকমের জ্বর আছে তখন যদি আমরা আরটিপিসিআর ফর ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং জিকা ভাইরাস করি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই জেনে যেতে পারি কি যে আপনার কোন ভাইরাসে আপনি আক্রান্ত। মানে কনফার্মেটরি ডায়াগনোসিস হ্যাঁ, আপনারা ডেফিনেটলি কনফার্মেটরি টেস্ট। ডেঙ্গুতে যেমন NS1 অ্যান্টিজেন টেস্ট আছে, যেটা দেখা যায় যে জ্বর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পজিটিভ হয়ে যেতে পারে। এটা ডেঙ্গুর মাধ্যমে আমরা জানতে পারি একটা অ্যান্টিজেনিক টেস্ট, কিন্তু চিকুনগুনিয়ার ক্ষেত্রে এরকম অ্যান্টিজেনিক টেস্ট নেই আর কি। আছে বাইরের দেশে, কিন্তু আমাদের দেশে এখনও অ্যাভেলেবল নেই। আর চিকুনগুনিয়ার ক্ষেত্রে যেটা হয় কি যে দেখা যায় যে যখন জ্বর শুরু হয়, জ্বরটা ভালো হয়ে যায়, সাধারণত এক সপ্তাহের ভিতরে দেখা যায় যে চিকুনগুনিয়া জ্বর ভালো হয়ে যায়। তখন যদি আমরা অ্যান্টিবডি টেস্ট করি তাহলে সেক্ষেত্রে দেখা যায় অ্যান্টিবডি টেস্ট মানে Positive পজিটিভ আসতে হওয়ার পারে। একটা আশঙ্কা থাকে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, যখন আপনি জানতে চাচ্ছেন কি যে আমার কি ডেঙ্গু হয়েছে বা চিকুনগুনিয়া হয়েছে, এটা বোঝার বেস্ট টেস্ট হচ্ছে আরটিপিসিআর। এই শুরুর দিকে কিন্তু অ্যান্টিবডি টেস্ট পজিটিভ হয় না, পজিটিভ আসে না। কাজে অ্যান্টিবডি টেস্ট পজিটিভ হওয়ার জন্য অ্যাটলিস্ট 7 days টাইম লাগে। অধিকাংশ রোগী দেখা যায় 2 থেকে 3 সপ্তাহ পরে যে আমরা অ্যান্টিবডি টেস্টটা পজিটিভ পাই। এবং ইন্টারেস্টিংলি যেটা খুব জরুরি, যখন প্রচণ্ড রকমের জ্বর হয়, ব্যথা হয়, গিরা ব্যথা থাকে এবং আপনি মনে করছেন যে এটা ডেঙ্গু না চিকুনগুনিয়া, সেই ক্ষেত্রে যখন রোগীরা দেখা যায় যে আমাদের ব্যথানাশক ওষুধের প্রয়োজন হয়ে পড়ে, তখন কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায় যদি আমরা না জানতে পারি, যে আমরা যে যদি ডেঙ্গু ডিফারেন্সিয়েট হয়েছে না কিনা। করতে পারি যে ডেঙ্গু বা চিকুনগুনিয়া কোনটা হয়েছে, তাহলে কিন্তু ব্যথানাশক ওষুধ দেওয়ার ব্যাপারে আমাদের ভীষণ রকমের আমরা তো সতর্কতা জানি যে অবলম্বন করতে ডেঙ্গু হবে। রোগীদের ক্ষেত্রে এনএসআইডি দেওয়াটা একদমই মানে কন্ট্রাইন্ডিকেটেড, এবং সেটা আবার দেখা যায় চিকুনগুনিয়ার রোগীদের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। রাইট। তো কাজেই আমরা যদি ডিফারেন্সিয়েট করে ফেলতে পারি ক্লিনিক্যাল এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে, তাহলে ম্যানেজমেন্টটা অনেক ইজি হয়। যেমন আপনি ডেঙ্গুতে অবশ্যই এনএসআইডি ইউজ করবেন না, কারণ হচ্ছে এনএসআইডি ইউজ করলে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে ব্লিডিং রিস্ক অনেক বেড়ে অনেক যায়। বেড়ে যায়। কাজে আমরা যদি কনফার্ম করে ফেলি যে হ্যাঁ ওনার আসলেই ডেঙ্গু জ্বর না চিকুনগুনিয়া হয়েছে, তখন সেই ক্ষেত্রে ব্যথানাশক ওষুধ ব্যবহার করা যেতে পারে এনএসআইডি। তবে আমার দেখা অধিকাংশ রোগী কিন্তু দেখা যায় যে প্যারাসিটামল বা ট্রামাডল এই গ্রুপের ওষুধ বা মাসল রিল্যাক্সেন্ট, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অধিকাংশ রোগী কিন্তু এটা দিয়েও কিন্তু ব্যথা মানে ম্যানেজ মানে করা যায়। উপশম হয়। হ্যাঁ, ডেঙ্গু বা চিকুনগুনিয়া রোগীদের ক্ষেত্রে। আচ্ছা, আমরা ডেঙ্গুর ক্ষেত্রে গত কয়েক বছরে কিন্তু স্যার যেটা দেখেছি যে মর্টালিটি রেটটা হাই, এবং বেশিরভাগ রোগী যারা খারাপ হয়েছে মানে ডেঙ্গু শক সিনড্রোমে গিয়ে তাদের অবস্থাটা খারাপ হয়েছে এবং দ্রুত তাদের অর্গান ফেইলিয়ারের দিকে তারা গিয়েছে। তো চিকুনগুনিয়ার ক্ষেত্রে আসলে মর্টালিটি রিস্ক কতটুকু আছে সেটা একটু জানতে চাই। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। ডেঙ্গুতে সবচেয়ে বড় ভয় হচ্ছে ডেঙ্গু রোগীরা শকে চলে যায় কিংবা হেমোরাইজ হয়ে যায়, রক্তক্ষরণের একটা প্রবণতা বেড়ে যায়, এবং এটাতেই কিন্তু ডেঙ্গু রোগীর মর্টালিটি অনেক বেশি। চিকুনগুনিয়ার ক্ষেত্রে কিন্তু আপনার মরবিডিটি অনেক বেশি। চিকুনগুনিয়ায় কিন্তু এরকম লাইফ থ্রেটেনিং মৃত্যু হয়ে যাবে এরকম কমপ্লিকেশন চিকুনগুনিয়ার ক্ষেত্রে কিন্তু খুবই রেয়ার, কারণ চিকুনগুনিয়াতে ওরকম ডেঙ্গু রোগীর মতো শকে যাওয়ার বা হেমোরেজিক ম্যানিফেস্টেশন হওয়ার ওরকম সম্ভাবনা কম থাকে। তবে চিকুনগুনিয়ায় মরবিডিটি অনেক বেশি। চিকুনগুনিয়া যখন হয় তখন রোগী ভীষণ রকমের কষ্ট পায় তার জ্বর এবং প্রচণ্ড রকমের ব্যথার জন্য, কিন্তু এই রোগীদের কিন্তু মৃত্যুটা খুব কম। ইন্টারন্যাশনালি যে আর্টিকেলসগুলো এসেছে ওখানে বলা হয়েছে কি যে এর মর্টালিটি রেট 1000-এ 1 জন, যেটা ডেঙ্গু রোগীর ক্ষেত্রে 2 থেকে 3 জন, মানে রিস্ক অনেকটা বেশি আর কি। তবে কিছু কিছু রোগী যারা হাই রিস্ক গ্রুপ, তাদের ক্ষেত্রে কিন্তু চিকুনগুনিয়া হয়ে গেলে কিন্তু আমাদের খুব সতর্ক হতে হবে। পার্টিকুলারলি যাদের বয়স অনেক কম, শিশুরা, কিংবা যাদের বয়স অনেক বেশি, 65-এর বেশি, Vulnerable age group এ কিংবা যারা যাদের আছে। ডায়াবেটিস আছে বা যাদের আদার কোমরবিডিটি যেমন লিভার ডিজিজ আছে, কিডনি ডিজিজ আছে বা হার্টের রোগ আছে, এই ধরনের রোগী কিন্তু চিকুনগুনিয়া আক্রান্ত হলে অনেক খারাপ হয়ে যেতে পারে। মূলত এদেরকেই কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার প্রশ্ন আসে।
মানে যারা আসলে হসপিটালাইজেশন তো আসলে সব পেশেন্টের জন্য প্রয়োজন নেই, মানে আমরা জানি যে বাসায় কনজারভেটিভ চিকিৎসা নিলেও অধিকাংশ রোগী ভালো হয়ে যায়। তো রাইট। আপনি বলছেন যে যাদের কোমরবিডিটি আছে এবং যারা ভালনারেবল এজ গ্রুপে আছে, আর পাশাপাশি আমাদের প্রেগন্যান্ট মায়েরা তারা রাইট। যদি আক্রান্ত হন এটাও খুব সেক্ষেত্রে ঝুঁকি ইম্পর্টেন্ট, কিরকম? পার্টিকুলারলি প্রেগনেন্সি ইটসেলফ একটা, আপনি ভালো বলেছেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা রিস্ক ফ্যাক্টর, পার্টিকুলারলি প্রেগনেন্ট লেডি। তাদের ক্ষেত্রে কিন্তু ভর্তি হওয়ার প্রশ্ন আসে, বা তাদের ক্ষেত্রে আলাদাভাবে একটা ফোকাসড হওয়ার প্রশ্ন আসে। জি। তাদের জন্য একটা এক্সট্রা কেয়ার এবং মানে এক্সট্রা তাদের কেয়ারের প্রয়োজন ম্যানেজমেন্টটা আছে। খুব মানে ক্রিটিক্যালি হওয়া জি, প্রয়োজন জি, বলে আপনি জি, মনে জি। করেন। আচ্ছা স্যার, আরেকটা বিষয় যে চিকুনগুনিয়ার ক্ষেত্রে আর্থ্রাইটিস কমনলি দেখা যায় যে পেশেন্টদের থাকে, তো আমরা যেটা নিয়ে কনসার্ন যে পোস্ট চিকুনগুনিয়া আর্থ্রাইটিস, যেটা জ্বর সেরে যাচ্ছে, পেশেন্ট রিকভারি ফেজে চলে যাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে তার জয়েন্টের পেইনটা রয়েই যাচ্ছে এবং সেটা বেশ সিভিয়ার আকারে। আপনি একটু আগে যেটা বলছেন যে পেশেন্ট স্বাভাবিকভাবে হাঁটতে পর্যন্ত পারে না। তো রাইট। এই যে পোস্ট চিকুনগুনিয়া আর্থ্রাইটিস, এই ধরনের পেশেন্ট আপনারা এই বছর কেমন পাচ্ছেন? অনেক অনেক বেশি আমি বলবো। চিকনগুনিয়ার ক্লাসিক্যাল ম্যানিফেস্টেশন হচ্ছে জয়েন্ট পেইন এবং জয়েন্ট সোয়েলিং কিছু কিছু ক্ষেত্রে। এবং আমাদের ক্ষেত্রে আমি যেটা দেখেছি এবছরে চিকনগুনিয়া রোগীগুলোর অনেক রোগী আছে যাদের দেখা যায় যে ব্যথা দিয়েই তার উপসর্গটা শুরু হয়, তারপরে কয়েক ঘন্টা পরে এসে প্রচণ্ড জ্বর শুরু হয়। প্রথমে ব্যথা, তারপরে দেখা গেল জ্বর। এই গ্রুপটা অনেক আমি কিন্তু পেয়েছি। তবে অধিকাংশ রোগী দেখা যায় যে জ্বরের সাথে প্রচণ্ড রকমের গিরা ব্যথা এবং গিরা ফোলানি আসে, এবং অধিকাংশ রোগী দেখা যায় যে 1 থেকে 6 সপ্তাহের ভিতরে কিন্তু ভালো হয়ে যায়। অলমোস্ট 50% পেশেন্ট যাদের দেখা যাবে যে 1 থেকে 6 সপ্তাহের ভিতর পুরোপুরি ভালো হয়ে যাবে। 50% অফ দ্য পেশেন্ট যাদের দেখা যায় যে দীর্ঘ ভোগান্তি বা দীর্ঘমেয়াদী জয়েন্ট পেইন হতে পারে বা দীর্ঘমেয়াদী বাতরোগ হয়ে যেতে পারে, মানে একটা ক্রনিক স্টেজে একটা সেটা ক্রনিক চলে যায়। স্টেজে চলে যায়, যেটাকে আমরা বলি পোস্ট চিকনগুনিয়া আর্থ্রাইটিস বা ক্রনিক আর্থ্রাইটিস, ক্রনিক চিকনগুনিয়া ফিভার আর্থ্রাইটিস। তো এই রোগীটা হচ্ছে খুব ডিফিকাল্ট। তাদের দেখা যায় যে কয়েক মাস বা কয়েক বছর, কিছু কিছু পেশেন্ট কয়েক বছর ধরে কিন্তু জয়েন্ট পেনে ভুগতে পারে। তাদেরকে আমরা পোস্ট চিকনগুনিয়া আর্থ্রাইটিস বলছি। এই ধরনের রোগীগুলো একটু ডিফিকাল্ট, তাদের জন্য আলাদাভাবে একটা ম্যানেজমেন্ট প্রোটোকল আছে। সেক্ষেত্রে মানে তিনি যে ক্রনিক স্টেজে চলে গেলেন, মানে এই যে তার একটা আর্থ্রাইটিসের অবস্থা মানে শুরু হলো, সেটা কি তাকে লাইফ লং মানে বয়ে বেড়াতে হবে, নাকি চিকিৎসার মাধ্যমে সেটা থেকে পুরোপুরি রিকভার হওয়া সম্ভব? থিওরিটিক্যালি বলে কি যে অধিকাংশ রোগী সাধারণত বলে কি যে 1 বছরের ভিতর ভালো হয়ে যায়, তবে কিছু কিছু রোগী দেখা যায় 4-5 বছর ধরেও ভুগতে পারে। অনেক রেয়ারলি লাইফ লং হয়তো হবে না, তবে দীর্ঘমেয়াদী বাতরোগে উনি আক্রান্ত হতে পারেন। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের একটু ভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করতে হয়। অনেক রোগীকে আমাদের দেখা যায় যে ডিজিজ মডিফাইং ড্রাগস, পার্টিকুলারলি ক্লোরোকুইন বা হাইড্রক্সিক্লোরোকুইন বা সালফাসালাজাইন, এই ধরনের কিছু ডিজিজ মডিফাইং ড্রাগস যেগুলো অন্য বাতরোগে যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা এসএলইতে আমরা প্রয়োগ করি। কিছু কিছু রোগীদের ক্ষেত্রে কিন্তু যাদের ক্রনিক হয়ে যায়, ক্রনিক আর্থ্রাইটিসে রোগী ভোগেন, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম ডিএমআর মানে প্রয়োজন হয়ে পড়ে। কিছু কিছু রোগীদের একটা স্বল্পমেয়াদী স্টেরয়েড দেওয়ার প্রশ্ন আসে, কিছু কিছু রোগীদের আমাদের এনএসআইডি সাপোর্ট লাগে। মোট কথায় আমাদের একটা সার্বিক ম্যানেজমেন্ট করে এইসব রোগীদের কিন্তু ভালো করা হয়, এবং এই ধরনের ওষুধ প্রয়োগ করলে অধিকাংশ রোগী দেখা যায় যে কয়েক মাস থেকে কয়েক বছরের ভিতরে পুরোপুরি ভালো হয়ে যায়। অর্থাৎ মানে একটা সঠিক ম্যানেজমেন্ট প্রয়োজন। রাইট, সঠিক ম্যানেজমেন্টের প্রয়োজন। একটা বিষয় কি যেটা আমার কাছে মনে হয় শেয়ার করা উচিত, কি যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আমাদের যদি কোনো কারণে দেখা যায় অধিকাংশ রোগী আমাদের কাছে যেটা আসে যারা হয়তো পেরিফেরির দিকে থাকে, যেখানে পরীক্ষা করার সুযোগ নাই, অধিকাংশ রোগী এসে বলে কি যে আমার প্রচণ্ড জ্বর হয়েছিল, সমস্ত শরীরে ব্যথা হয়েছিল, তারপরে শেষের দিকে এসে আমার বডিতে র্যাশ হয়েছিল, জ্বর ভালো হয়ে গেছে, র্যাশ ভালো হয়ে গেছে, কিন্তু কিন্তু আমার ব্যথা ব্যথাটা ভালো রয়ে হচ্ছে না। গেছে। তো এই লাস্ট যে চিকনগুনিয়ার সময় যে সময়টা ছিল, সেই সময়টা এটা কিন্তু ক্লাসিক্যাল প্রেজেন্টেশন অফ পোস্ট চিকনগুনিয়া আর্থ্রাইটিস। এবং সেই সব ক্ষেত্রে কিন্তু যদি দীর্ঘদিন হয়ে যায়, তখন যে এটা শুধু চিকনগুনিয়া থেকে হয়েছে তা না, তখন কিন্তু আমাদের অন্য আর্থ্রাইটিসগুলোকেও কিন্তু এক্সক্লুড করে এক্সক্লুড নিতে করতে হয়। হয়। তখন কিছু টেস্টেরও প্রশ্ন আসে কি যে আসলে কি এটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের কেস কিনা বা এসএলএর কেস কিনা। সেই মানে বাতরোগগুলোর টেস্ট করে যদি সেগুলো নেগেটিভ হয়ে থাকে এবং ক্লিনিক্যালি যদি ম্যাচড হয়ে যায়, তখন আমরা বলতে পারি যে উনি আসলে চিকনগুনিয়া এবং আর্থ্রাইটিসে পেশেন্টের কাছ ভুগছেন। থেকে আপনার শুরুতে হিস্ট্রিটা নিচ্ছেন যে তিনি কি মানে গত কয়েক মাসের মধ্যে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছিলেন কিনা, রাইট, এটা হ্যাঁ। একটা ইম্পর্টেন্ট একটা ইম্পর্টেন্ট হিস্ট্রি ইস্যুস। পেশেন্টের জি, কাছ থেকে। জি। আচ্ছা স্যার, এই যে আমরা চিকুনগুনিয়া নিয়ে এখন এত কথা বলছি এবং আমাদের ট্রেন্ড এত ঊর্ধ্বমুখী, এর পিছনে আসলে মানে কারণটা কি, মানে কি পরিবর্তনের জন্য আসলে এখন মানে এই ধরনের যে মানে মশাবাহিত এডিস মশাবাহিত রোগ এত বেড়েছে? আসলে বেসিক্যালি আমরা যদি চিকনগুনিয়া কিভাবে ছড়ায় এটা যদি আমরা চিন্তা করি, মেইনলি তো চিকনগুনিয়া ছড়াচ্ছে কি যে যখন অ্যাডিস মশা একজন ইনফেক্টেড চিকনগুনিয়া ফিভারে আক্রান্ত রোগীকে কামড়ালো,
তারপর ওই জীবাণুটা অ্যাডিস মশার ভিতরে গেল, সেখানে জীবাণু মাল্টিপ্লাই করলো এবং এই মানে যে অ্যাডিস মশা চিকুনগুনিয়ার জীবাণু বহন করছে, উনি যখন একটা সুস্থ ব্যক্তিকে কামড়ালো তখনই কিন্তু দেখা যায় যে সে চিকুনগুনিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই আমাদের অ্যাডিস মশার প্রকোপ অনেক বেড়ে গেছে বাংলাদেশে এখন, পার্টিকুলারলি ঢাকা শহরে আমি বলবো কি যে আমাদের আশেপাশের পরিবেশ যেরকম নোংরা বা অনেক বদ্ধ পানি আছে যেখানেই মূলত চিকুনগুনিয়া ছড়ায়। কাজে আশেপাশের পরিবেশের একটু উন্নতি করতে পারলে হয়তো আমরা চিকুনগুনিয়াকে কিছুটা প্রোটেক্ট করতে পারবো আর কি। তো এই মশার মাধ্যমেই তো এটা ছড়ায়, তার সাথে আমাদের সচেতনতা কি যে আমরা কিভাবে আমাদেরকে প্রোটেক্ট করব যে চিকনগুনিয়া মশা যাতে, অ্যাডিস মশা যাতে আপনাকে না কামড়াতে পারে। এই লাইফস্টাইল মডিফিকেশন আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ওই সব জায়গায় মডিফাই করতে পারলে হয়তো আমরা চিকনগুনিয়াকে প্রোটেক্ট করতে পারবো। ডেঙ্গুর ক্ষেত্রে স্যার আমরা যেটা দেখেছি যে একজন ব্যক্তি তিনি হয়তো ডেঙ্গুতে একবার আক্রান্ত হলেন, পরবর্তী বছরে তিনি আবার আক্রান্ত হলেন, এবং যেই কেসগুলো মানে আসলে খারাপের দিকে যায়, বিশেষ করে মর্টালিটির দিকে যায়, সেখানে দেখা যায় যে ডেঙ্গু ক্রস ইনফেকশন একটা বিষয় থাকে, যে একবার তিনি ডেন 1 ভাইরাস দিয়ে হয়তো আক্রান্ত হয়েছেন, পরবর্তীতে ডেন 2 ভাইরাস দিয়ে। তো চিকুনগুনিয়ার ক্ষেত্রে কি এরকম কোনো ঝুঁকি থাকে যে পেশেন্ট যদি বারবার আক্রান্ত হন তার ঝুঁকিটা কি বেড়ে যায়? So, আমরা এই প্রশ্নের উত্তরটা জানবো। আমাদের সাথে টেলিফোন একজন দর্শক অপেক্ষা করছেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি ডাক্তার মোহাম্মদ আলী স্যারকে একটা প্রশ্ন করতে চাই। জি স্যার, শুনতে পাচ্ছেন, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি মোহাম্মদ রুহুল আমিন সিরাজি, টাঙ্গাইল থেকে বলছিলাম স্যার। জি বলেন, আমরা শুনছি। যে আমি জি যে আমি বিগত 1 মাস আগে ডেঙ্গুতে আক্রান্ত ছিলাম। রাইট। এখন আমি যদিও সুস্থ, কিন্তু স্যার আমার মাথা ব্যথাটা এখনো কমছে না। আচ্ছা। তো আমি এই বিষয়ে আপনার একটু পরামর্শ চাচ্ছি স্যার। ও আচ্ছা, ঠিক আছে। ডেঙ্গু জ্বরে তো অনেক সময় প্রথমে ডেঙ্গু হয় এবং ডেঙ্গু জ্বরে দেখা যায় অনেক জ্বর থাকে, তার সাথে রোগীর প্রচণ্ড মাথা ব্যথা হয়। কিন্তু ডেঙ্গু জ্বরে যেটা মাথা ব্যথা হয় সেটা কিন্তু সাধারণত দেখা যায় যে ডেঙ্গু জ্বর ভালো হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাথা ব্যথাও চলে যায়। কাজেই আপনার ডেঙ্গু জ্বর হয়েছিল তখন হয়তো মাথা ব্যথা ছিল, তারপর থেকে ব্যথাটা থেকে গেছে। ডেঙ্গু জ্বরে সাধারণত মাথা ব্যথা পরবর্তীতে আর থাকে না। ডেঙ্গু জ্বর যখন ভালো হয়ে যায় তখন মাথা ব্যথা পুরোপুরি ভালো হয়ে যায়। আপনার এই মাথা ব্যথার কারণ হয়তো অন্য কোনো কারণ হতে পারে, সেই জন্য অবশ্যই আপনাকে ভালোভাবে একজন নিউরোলজিস্টকে দেখাতে হবে, তার সাথে কথা বলতে হবে এবং কিছু পরীক্ষা নিরীক্ষার প্রশ্ন আসবে এবং কারণ খুঁজে এটা চিকিৎসা করতে হবে। তাহলেই দেখা যাবে যে আপনার মাথা ব্যথাটা কমবে। আচ্ছা দর্শক, আপনাকে ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। স্যার, যে প্রশ্নটাতে আমি ছিলাম। হ্যাঁ, আপনি খুব চমৎকার প্রশ্ন করছেন। যেটা ইস্যু হচ্ছে কি যে আমরা জানি ডেঙ্গুতে 4টা ভাইরাস, ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4, এবং সারা জীবনে কিন্তু ডেঙ্গু 4বার হওয়ার একটা আশঙ্কা থাকে যে কোনো মানুষের ক্ষেত্রেই, কি যে প্রথমে ডেঙ্গু 1 দিয়ে ইনফেকশন হলো, পরেরবার ডেঙ্গু 2 বা 3 যে কোনো একটা দিয়ে হতে পারে, এভাবে সে 4বার আক্রান্ত হতে পারে। এবং ডেঙ্গুর ক্ষেত্রে প্রথমবার যখন ডেঙ্গু হয় সেটা যতটা না রিস্কি, দ্বিতীয় ডেঙ্গু বা তৃতীয় ডেঙ্গুতে যে সেই রিস্ক কিন্তু অনেক বেড়ে যায় এবং ওদেরই দেখা যায় যে ডেঙ্গু শক সিনড্রোম হয় বা পেশেন্টগুলো ডেঙ্গু খারাপ হেমোরেজিক বেশি ফিভার হয়, বেশি খারাপ হয়ে বেশি যায় এবং খারাপ তাদের হয়। জটিলতা অনেক বেশি হয়। কিন্তু চিকুনগুনিয়ার ক্ষেত্রে কিন্তু বিষয়টা একদম আলাদা। চিকুনগুনিয়া কিন্তু জীবনে একবারই হবে এবং চিকুনগুনিয়া যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু আর পরবর্তীতে চিকুনগুনিয়া হওয়ার সুযোগ থাকে না। ডেঙ্গুতে চিকুনগুনিয়া কিন্তু দ্বিতীয়বার হওয়ার সুযোগ নাই। কাজে এক চিকুনগুনিয়া হলে শুধু একবারই হবে, আচ্ছা এর বেশি হবে না আর কি। আচ্ছা স্যার, আর্থ্রাইটিস নিয়ে যে কথা হচ্ছে, কারা আসলে এই যে আর্থ্রাইটিস পরবর্তীতে যেটা পোস্ট চিকুনগুনিয়া আর্থ্রাইটিস বলছেন, মানে কারা বেশি ঝুঁকিতে থাকেন আর্থ্রাইটিস ডেভেলপ করার? আচ্ছা, তার আগে স্যার আমরা আরেকটি ফোন কল নিব, আমাদের সাথে আরেকজন দর্শক অপেক্ষা করছেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এক্সকিউজ মি, আমি হয়েছিল যে ডাক্তার সাহেবের যে মানে আর্থ্রাইটিসের ব্যাপারে যে কথা বলতেছিলেন, তো আমি এর ব্যাপারে ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি, আমাদের স্যার শুনতে পাচ্ছেন। হ্যাঁ দেন। দর্শক, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদেরকে প্রশ্নটি করুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যালো। হ্যাঁ বলেন, শুনছি। জি আমরা Hello, শুনছি। জি, আসসালামু ওয়ালাইকুম সালাম। জি এক্সকিউজ মি, আমার এই মানে ইয়েটা মানে হাঁটুর মানে হাঁটুর থেকে মানে পায়ের পাতা পর্যন্ত আঙ্গুল জয়েন্ট, তারপরে পায়ের পাতা, এখানে হঠাৎ করে ফুলে ওরকম প্রচন্ড ব্যথা হয়। তা এই ব্যথা প্রায় আমার 15-20 বছর, মানে সিভিয়ার পেইন। দেন আবার হয়েছিল 2 মাস আগে আমার হয়েছিল ডেঙ্গু হয়েছিল। ডেঙ্গুর পরে আমি যে ডাক্তারের কাছে অনেক বানিয়ে করছিলাম, ওনারা
আমার তখন এটা এত ব্যথা যে আমি 1 ইঞ্চি পাওয়া বা মানে নড়ামতো 2-3 জন ধরে আমাকে তুলতে হতো। আবার তখন উনি লিখছিল যে সেপটিক আর্থ্রাইটিস, কিন্তু আসলে তো এই জিনিসটা আমার আরো 15-20 বছর আগের থেকেই মানে এটা ছিল। আমি অনেক চিকিৎসা করছি, অনেক বিশেষজ্ঞ ডক্টর দিয়ে, তারপরে ঢাকা মেডিকেলে গেছিল প্রফেসর ডক্টর নজরুল ইসলাম স্যার বা এরকম বড় বড় প্রফেসর দিয়ে আমি করছি, কিন্তু আমার মানে কোনো ইমপ্রুভই হয়নি। এখনো মানে আমি সাফার করতেছি, আমি হাঁটতে পারি না। মানে হাঁটতে গেলে পরে আমার বয়স কিন্তু 58, রাইট। কিন্তু আমার এই সমস্যার জন্য আমি এখন কি করতে পারি, কাইন্ডলি আপনার অ্যাডভাইস আমার। খুব চমৎকার প্রশ্ন করেছেন। আপনি আপনি নিশ্চয়ই আছেন, আপনার আসলে কি আর্থ্রাইটিস ছিল? সেটা কি সেরোনেগেটিভ এখন আর্থ্রাইটিস অনেকে ছিল, মানে না রিউমাটয়েড আর্থ্রাইটিস ছিল, না এসএলই ছিল? আচ্ছা, জাস্ট মিনিট। কেউ মানে কোনো, আমি তো এই দেশে মানে 15-20-30 জন ডাক্তারের কাছে আমি এই ব্যাপারে মানে গেছি। কেউ আমাকে লিখছে ছিল গাউট পেন, কেউ লিখছে ছিল আর্থ্রাইটিস পেন, কেউ ছিল ওই অর্থোপেডিক এর করছে, কোনো ডাক্তার আমাকে ওই নিউরো ট্রিটমেন্ট করছে। আমি যার যার কাছে গেছি সেই বিষয়ে সেরকম ট্রিটমেন্ট করছে। বাট আমি মানে এখন এমন অবস্থা হয়েছে যে আমার মানে পা সোজা করে হাঁটার মতো কোনো কাজ করছে না, আমি একটু পঙ্গুত্বের দিকে চলে যাচ্ছি। আপনি একটু আপনার পেইনটা কি শুধু মানে পায়েই হয়? আপনার হাতের জয়েন্টে কোনো পেইন হয় না? হ্যাঁ, হাঁটুর জয়েন্টে। না, আমি বলছি হাতের জয়েন্টগুলো নেই, বা হাতের জয়েন্ট মানে হাত, হ্যান্ড মানে জয়েন্টগুলো নেই পেইন? হাঁটুতে হাঁটুতে, তারপরে পায়ের জয়েন্টে, পায়ের পাতা, তারপরে আঙুলগুলো। হ্যাঁ, রাইট, হাতের এগুলো। আঙ্গুলগুলো। হ্যাঁ, হ্যাঁ। হুম, আপনার ব্যাক পেইন নেই, মানে কোমরে কোনো ব্যথা নেই, পিঠে কোনো ব্যথা নেই? মানে হ্যাঁ, কোমরেও মাঝে মাঝে ব্যথা হয়। হ্যাঁ, কোমরেও মাঝে মাঝে ব্যথা হয়, বেশ ভালো ব্যথা হয়। আপনার ব্যথাগুলো কি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বেশি হয়, না কাজকর্ম করলে বেশি হয়? আবার ব্যথাটা আসলে ঘুম থেকে ওঠার পরে বেশি হয়। আর ওইটা যখন বেশি ফুলে যায় তখন মনে করেন আজ এই যে 1 মাস আমার বাই দিস টাইম আবার আসলে হার্ট অ্যাটাক হয়ে গেছে। মানে ওই আর্থ্রাইটিসের ওই যে পেইনটা জি। এত পেইন ছিল, সে ওই পেইনের তারপরে হঠাৎ করে আমার মানে হার্ট অ্যাটাক করার পরে, এই হার্ট অ্যাটাক হয়েছে 1.5 মাস, আমার রিং পড়া হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। মানে আমি ঢাকা মানে সামরিক হসপিটাল থেকে রিং পড়ছি। তা আচ্ছা। ওই মানে রিং পড়ার পরে এখন আমি হাঁটতে পারি না। হাঁটতে গেলেও দেখা যাচ্ছে যে 1 মিনিটের পথ আমার প্রায় 10-15-20 মিনিট লাগে। আচ্ছা। এই অবস্থা। আচ্ছা, আপনার আপনার ফ্যামিলিতে কি কোনো বাতের রোগ আছে যেটা অল্প বয়সে হয়েছে? আমার সোফার আই নো, আমার জানা মতে এরকমের নাই কারোর। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ দর্শক, আমরা আমরা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। উনি খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন, আমরা আপনার প্রশ্নে আসব। উনি বলেছেন কি যে তার দীর্ঘদিন ধরে একটা বাতের প্রবলেম আছে, এবং যেটা হাত এবং পায়ে হয়, এবং সকালের দিকে বেশি হয়, এবং ঘুম থেকে ওঠার পরে ওনার ব্যথাটা অনেক বেশি হয়, কাজকর্ম করলে কিছুটা ব্যথা কমে যায়। তার সাথে উনি কিছুটা ব্যাক পেনের কথা বলেছেন। উনি বলছেন কি যে কোনো ডায়াগনোসিস পায়নি। এখন বিষয়টা হচ্ছে আসলে হয়তো উনি হয়তো বুঝতে পারেননি, বা আমরা হয়তো ওইভাবে কাউন্সেলিং করিনি কি যে ওনার কী ধরনের বাত হয়েছে। আমার কাছে শুনে মনে হচ্ছে এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, অথবা সেরোনেগেটিভ আর্থ্রাইটিস হতে পারে। তো এই আর্থ্রাইটিসগুলো কিন্তু দীর্ঘমেয়াদী রোগ, এগুলো কিন্তু কখনো ভালো হয় না, এবং এই রোগীগুলো নিয়ে কিন্তু দেখা যায় যে সারা জীবনই ভুগতে হয়। কিন্তু এটা কিন্তু খুব ভালো চিকিৎসা আছে। সুপ্রিয় দর্শক, আমি বলবো আপনি একজন ভালো রিউমাটোলজিস্টের পরামর্শ নেবেন, এবং তার চিকিৎসা অনুযায়ী যদি আপনি থাকেন তাহলে আপনি অনেকটা ভালো অনুভব করবেন। যেটা হয়েছে মাঝখানে হয়তো তার হাঁটুটা অনেক ফুলে গিয়েছিল এবং প্রচণ্ড ব্যথা হয়েছিল, তখন এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের ওপরে তার একটা ইনফেকশন হয়ে সেপটিক আর্থ্রাইটিস হয়ে গেছিলো। এই জন্য হয়তো ডাক্তার বলেছিলেন যে সেপটিক আর্থ্রাইটিস হয়েছে। তো বিষয়টা হচ্ছে কি, তার আগে থেকেই হয়তো প্রি এক্সিস্টিং রিউমাটয়েড আর্থ্রাইটিস ছিল, তার উপরে হয়তো এখন সেপটিক আর্থ্রাইটিস হয়েছে, যেটা হয়তো এখন রিজলভ করে গেছে। আপনার অবশ্যই উচিত একজন ভালো রিউমাটোলজিস্টকে দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী এর চিকিৎসা গ্রহণ করা। আজকের পর্বে আমরা চিকনগুনিয়া রোগটি নিয়ে কথা বলছি, আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী, মেডিসিন, হৃদরোগ, বাতজ্বর ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদেরকে সরাসরি ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। স্যার, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের ব্যবহার। আমরা জানি যে ডেঙ্গু, চিকনগুনিয়া এগুলো হচ্ছে ভাইরাল ডিজিজ, তো এখানে কি আসলে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা আছে? একদমই নাই, এবং এটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ যে আপনার জ্বর হয়েছে, আপনি চট করে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছেন। এটা কিন্তু ভীষণ রিস্কি, এবং আমাদের দেশে কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটা বার্নিং ইস্যু।
শুধু আমাদের দেশে না, এরকম মানে অন্য বিশ্বব্যাপী দেশে- এখন আসলে বিশ্বব্যাপী antibiotic অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের resistance খুব নিয়ে কথা কথা বলা হচ্ছে। হচ্ছে। আমাদের দেশে কিন্তু খুবই ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়। ডেঙ্গু বা চিকনগুনিয়া এগুলো হচ্ছে ভাইরাস জনিত রোগ, এবং অ্যান্টিভাইরাল ড্রাগসের এখানে তেমন কোনো রোল নাই। এখনও এরকম কোনো অ্যান্টিভাইরাল ড্রাগস তৈরি হয়নি যেটা খেলে ডেঙ্গু বা চিকনগুনিয়া পুরোপুরি ভালো হয়ে যাবে এবং দ্রুত ভালো হয়ে যাবে। কাজেই আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ করব না। আমাদের একটা ট্রেন্ড আছে যে চট করে দোকানে যে আমার অনেক জ্বর হয়েছে, দোকানদারও অনেক সময় দেখা যায় উল্টাপাল্টা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, যেটা পুরোপুরি কোর্সও করা হয় না। আমরা এই ধরনের আচরণ বা এই ধরনের মানে অভ্যস্ততা থেকে বের হওয়ার চেষ্টা করব। স্যার, ইরেশনাল অ্যান্টিবায়োটিক ইউজ সেটা আমাদের দেশে, মানে আপনি যেটা বললেন যে ভীষণ অ্যালার্মিং একটা বিষয়, এবং আমাদের দেশের আসলে একটা বিশাল জনগোষ্ঠী তারা অ্যাওয়ার না, বা একদমই তাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে রিমোট অঞ্চলে মানুষ আসলে সেইভাবে শিক্ষিতও নয়, একদমই এই না। ব্যাপারটাই তারা অনুধাবন করতে পারে না। জি। পাশাপাশি যদি আরেকটা বিষয় নিয়ে আসি, সেটা হচ্ছে যে ইরেশনাল ইউজ অফ পেইন কিলার। Right. বিশেষ করে ডেঙ্গুতে আমরা জানি যে পেইন কিলারের একটা ভীষণ রকমের একটা ভয়াবহ দিক হচ্ছে যে পেশেন্টের ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যায়। Right. তো আসলে এই বিষয়টা মানে কতখানি জরুরি, আপনি কি মনে করেন এই বিষয়ে? আমি বলবো যে একটা বিষয় কি, যখন আপনার প্রচণ্ড জ্বর হচ্ছে, সমস্ত শরীরে ব্যথা, গিরা ব্যথা, আপনি মনে করতে পারেন কি যে আপনার ডেঙ্গু অথবা চিকনগুনিয়া যে কোনো একটা হয়েছে, ধরে নিলাম। তা আপনাকে আগে কনফার্ম করে নিতে হবে, একজন ভালো ফিজিশিয়ানের কাছে যেতে হবে, অ্যাটলিস্ট MBBS বা স্পেশালিস্ট ফিজিশিয়ান দিয়ে ডিসিশন নিতে হবে কি যে আপনাকে আসলে ডেঙ্গু হয়েছে না চিকনগুনিয়া। যদি ডেঙ্গু সাসপেক্ট করা হয় তাহলে অবশ্যই ব্যথানাশক ওষুধ ব্যবহার করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা কনফার্ম করতে না পারবো যে আপনার ডেঙ্গু হয়নি, আপনার চিকনগুনিয়া হয়েছে, তখনই একমাত্র আমরা ব্যথানাশক ওষুধ ব্যবহার করব। তার আগে পর্যন্ত জাস্ট সিমটোমেটিক কেয়ার, আমরা প্যারাসিটামল নিতে পারি, বা আমরা আদার কিছু ব্যথানাশক ওষুধ ট্রামাডল ব্যবহার করতে পারি, কিছু মাসল রিল্যাক্সেন্ট ইউজ করতে পারি, কিন্তু কনভেনশনাল যে ব্যথানাশক ওষুধ ক্লোফেনাক ট্রফেনাক যেগুলোকে আমরা এনএসআইডি বলি, এই ধরনের ওষুধ ডেঙ্গু এক্সক্লুড না করা পর্যন্ত কখনোই প্রয়োগ করা যাবে না। কাজে এই ব্যাপারে কিন্তু আমাদের অনেক সচেতন থাকতে হবে। আমরা জানি যে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে যদি আমরা এনএসআইডি ইউজ করি তাহলে অনেক বেশি, আপনি যেটা বললেন, ব্লিডিং রিস্ক বেড়ে যায়, পেশেন্ট শকে চলে যাওয়ার একটা প্রবণতা থাকে। এবং একই সাথে যারা হার্টের রোগী আছেন তারা কিছু ওষুধ সেবন করে থাকেন নিয়মিত, যে অ্যাসপিরিন, ক্লোপিডেগ্রল জাতীয় কিছু ওষুধ খেয়ে থাকেন। তো এই ওষুধগুলো তো ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে স্যার আপনারা বন্ধ করে রাখেন রাইট, usually। হ্যাঁ, সাধারণ অ্যাসপিরিন অল্প মাত্রায় 75 মিলিগ্রাম খাচ্ছে, সেটাও কিন্তু আমরা সেই সময়ের জন্য সাময়িকভাবে হোল্ড করি ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে, কারণ এটা খুবই সিরিয়াস কমপ্লিকেশন। যে কোনো ডেঙ্গু রোগী যদি হেমোরেজিক ম্যানিফেস্টেশনে চলে যায় তাহলে কিন্তু পেশেন্ট অনেক খারাপ হয়ে যেতে পারে। এটার ব্যাপারে আমাদের সবার অ্যালার্ট হওয়া উচিত। যেটা বললেন যে লাইফ থ্রেটেনিং কন্ডিশন। জি, লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন। আচ্ছা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের পর্যায়ে চলে আসছি স্যার। আমরা অবশ্যই চাই যে প্রতিরোধ করতে, এবং আমরা তো এখন প্রতিরোধের জন্য অনেক ধরনের ক্যাম্পেইন, সোশ্যাল ক্যাম্পেইন, আমাদের কমিউনিটি বেসড ক্যাম্পেইন আমরা দেখে থাকি। এত কিছুর পরেও আসলে কেন মানে পুরোপুরি প্রতিরোধ করা যাচ্ছে না? একটা বিষয় কি, আসলে আমরা কিভাবে প্রতিরোধ করব? যদি প্রতিরোধ করতে হয় তাহলে শুধু রাষ্ট্রেও চিন্তা করলেই হবে না, আমাদের নিজেদের জায়গা থেকেও কিন্তু অনেক অ্যালার্ট হতে হবে। আমরা জানি যে অ্যাডিস মশাটা বদ্ধ পানিতে জন্মায়। আপনার আশেপাশে কোনো বদ্ধ পানি আছে কিনা এটার ব্যাপারে আমাদের অ্যালার্ট হতে হবে। আমাদের আশেপাশের পরিবেশটাকে নিজেদের জায়গা থেকেই পরিষ্কার করার চেষ্টা করতে হবে। যদি কোনো জায়গায় পানি জমে থাকে, সেটা ফুলের টবে হতে পারে বা কন্টেনারের ভিতর হতে পারে, তাহলে সেটাকে দ্রুত সরিয়ে ফেলতে হবে। পানি জমতে দেওয়া যাবে না, তাহলে অ্যাডিস মশা কিন্তু গ্রোথ হবে না। আর 2 নম্বর হচ্ছে কি যে যখন ডেঙ্গুর সিজন চলছে বা সব সময় আমাদের উচিত হচ্ছে মশারি নিয়ে আমাদের শোয়া, যাতে কোনো মশা যাতে আমাদের কামড়াতে না পারে। ইন্টারেস্টিংলি কিন্তু এই ডেঙ্গু ভাইরাস বা চিকনগুনিয়া ভাইরাস যে মশা দিয়ে আমাদের মানে সংক্রমণ করে, যে মশাটা, সেই মশা কিন্তু দিনের বেলা কামড়ায়। পার্টিকুলারলি সকালে ঘুম থেকে ওঠার পরে বা সন্ধ্যার দিকে কিন্তু এই মশা কিন্তু মেইনলি কামড়ায়। কাজে দিনের বেলাতেও কিন্তু আমাদের এমনভাবে চলতে হবে যাতে মশা না কামড়াতে পারে। আমরা যদি দিনের বেলায় বিছানায় যাই তাহলে অবশ্যই মশারের নিচে শুইতে হবে। মানে পার্সোনাল পর্যায় থেকে আমাদের যে প্রোটেকশন আমাদের সেটা একটা আমাদের নিতে হবে। স্যার, অবশ্যই আপনাকে protection নিতে হবে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানে একদমই শেষে চলে এসেছি। আপনাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আলোচনা ছিল এই পর্যন্ত। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।